আকাশে হঠাৎ একটা আলো দেখা যায় এবং মাতলি বলে একজন ইন্দ্রের যে সারথি তিনি চালিয়ে নিয়ে আসেন একটি অদ্ভুত রথ, যেখানে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যেখানে কোনো লাইট নেই, শুধুমাত্র টিমটিমে মানে কিছুটা আলো নক্ষত্রের আলো থেকে পাওয়া যাচ্ছে। ভিজুয়ালটা ভাব। এই পথ দিয়ে এগিয়ে এগিয়ে ধীরে ধীরে গিয়ে পৌঁছলেন। ইন্দ্র ওখানে দাঁড়িয়ে আছেন, একটা সাদা ছাতা, হাতলটা আবার সোনার। অর্জুনের ভবনের দিকে তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার আগে তিনি ঈষৎ মদ্যপান করলেন। এখানে একটা অদ্ভুত কথা হচ্ছে, সেটা হলো চন্দন চর্চিত হার শোভিত স্তনোদয় তার স্টেপে স্টেপে আন্দোলিত হচ্ছে। আজকে একটা অদ্ভুত জিনিস হলো, সেটা হলো তোমার জন্য কুন্তী আজ সুপুত্রবতী হলেন। লোমশ মহর্ষি এসে বলছেন এটা কেমন হলো? একজন ক্ষত্রিয় মর্তলোকের সে ইন্দ্রের আসনে বসে গেল। এই যে অর্জুনের এইসব ব্যাপার, এই স্বর্গে গিয়ে অস্ত্র পাচ্ছে, ও পশুপাতাস্ত্র পেয়েছে, এইসব খবর কিন্তু পাওয়া গেছে। দোষটার জন্য সকলের একটা অসুবিধায় ফেললেন আপনি, এনে এখানে পড়ে কোথায় রাজ্য শাসন করব, ক্ষত্রিয়ের ধর্ম পালন করব না, তা বনবাস করছে। তো যাই হোক, এবার বলে তারপর বলছে সব পাপ ভাব মুক্ত হয়ে যাবে, তারপর ফাইনালি আমরা সবাই মিলে স্বর্গে যাব। এটা প্ল্যানটা, হাউ ইজ দিস প্ল্যান সাউন্ডিং? হয়ে গেল, অজ্ঞাতবাস শেষ হয়ে গেল আমাদের। আমরা ফাইনালি গিয়ে পৌঁছলাম, আমাদের রাজ্য ফিরিয়ে দিল। তারপর যদি আপনাকে আবার দুধ খেলতে থাকে, আপনি তো আবার চলে যাবেন। তুমি কি শুনতে চাও? শুনতে কি চাও তুমি? তোমার থেকেও বেশি দুঃখ পেয়েছেন এমন ইতিহাসে নজির আছে রাজা। তুমি কি জানতে চাও সেই অদ্ভুত গল্পটা কি? কি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আপাতত এখনো অবধি বৈঠক চ্যানেলে সোল কানেকশন এপিক আসছে, কিন্তু পরবর্তী মানে কত নম্বর এপিসোড থেকে 35 নম্বর এপিসোড থেকে আমাদের কিন্তু এই পুরো এপিক ব্যাপারটা চলে যাবে একটি অন্য চ্যানেলে, যেটার লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবো। আপনারা আগে গিয়ে সাবস্ক্রাইবটা করে রাখুন, যাতে পরবর্তীটা পেলে মানে পরবর্তীটা এলে আপনাদের কাছে ডিরেক্টলি পৌঁছে যায়। তো সেই চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। সো এপিকে কি হয় আমরা মোটামুটি জানি, যে আমরা মহাভারতটাকে একটু নিজেদের মতো করে যেটুকু আমরা বুঝতে পারি, আমাদের সীমিত ক্ষমতায় সীমিত জ্ঞানেই যেটুকু বুঝতে পারি সেইটুকুকে নিজেদের মতো করে আপনাদের কাছে গল্পের মতো করেই প্রেজেন্ট করার চেষ্টা করি। মহাভারত ইতিহাস কি ইতিহাস নয়, এই বিতর্কের বাইরে গিয়ে পুরো বিষয়টা আমরা দেখার চেষ্টা করি। সো আগের এপিসোডে কী হয়েছে, আগের এপিসোডে আমরা শেষে যখন ছেড়েছি তখন আমাদের অর্জুন পশুপতস্ত্র পেয়েছে এবং মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এইসব হওয়ার পরে সে ইন্দ্রলোক যাবে, কারণ এটা তার ইন্দ্রের সাথে শর্ত ছিল, যে মানে ইন্দ্রই শর্ত দিয়েছিলেন যে আগে মহাদেবের সাথে দেখা করে আসো, তারপর তুমি ইন্দ্রলোকে আসবে। এবং সে মহাদেবকে মানে মহাদেবের সাথে একটা লড়াইয়ের মতো হয়, এবং মানে মহাদেবী টেস্ট করছিলেন, এবং তারপরে পশুপতাস্ত্র পায়। তো ইন্দ্র বলে এবার তুমি এসো, বলে উনি চলে যান। এবার অর্জুন আছেন ওখানেই। হ্যাঁ, আকাশ আলো হয়ে যায়, আকাশে হঠাৎ একটা আলো দেখা যায় এবং মাতলি বলে একজন ইন্দ্রের যে সারথি তিনি চালিয়ে নিয়ে আসেন একটি অদ্ভুত রথ, এবং ইন্দ্রের রথ এটা। অর্জুনের সামনে এসে সেই রথ দাঁড়ায়। সেই রথের মধ্যে অসি শক্তি গদা প্রাস বিদ্যুৎ বজ্র চক্রযুক্ত মেঘধ্বনির ন্যায় শব্দকারী বায়ু বিস্ফোরক গোলক ক্ষেপণাস্ত্র আছে। বিরাট কঠিন একটা ব্যাপার। এটাকে সিম্পলি বোঝা গেলে ব্যাপারটা হলো একটা এমন ধরনের মিসাইল সিস্টেম আছে যেখান দিয়ে বিভিন্ন রকম অস্ত্র ছোড়া যায়। এটাই তো দাঁড়াচ্ছে। এবং এখানে নিচে নীলকণ্ঠ কামান বলে এখানে কোনো জায়গায় উল্লেখ করা হয়েছে। এবং আচ্ছা, এই রথের মধ্যে আরও কি ছিল, একটা মানে মুখের মধ্যে আগুন আলা একটা সাপ, মানে যার একটা সর্প যার মুখে আগুন জ্বলছে, তার সঙ্গে একটা মানে প্রচুর অনেকটা সংখ্যায় শিলা ছিল, মানে পাথর অনেক বড় বড়। এটা কেন ছিল আমি জানি না, কিন্তু এই সমস্তটা তো মানা যায় একটা রথের মধ্যে থাকবে, কিন্তু এই শিলাটা কি জন্য ছিল আমি জানি না। এনিওয়েজ,
10,000 অশ্ব এই রথটিকে টানে, মানে 10,000 হর্স পাওয়ার আর কি। 10,000 হর্স পাওয়ার, 10,000 হর্স পাওয়ার এই, এবং শুধু টানে না, মানে এটা বায়ুর মতো গতিতে, যেই অশ্বগুলো আছে তারা বায়ু গতির অস্ত্র, মানে অশ্ব, ঠিক, মানে হাওয়ার চেয়ে বেশি জোরে চলতে পারে। এবার মাতলি বললেন যে ইন্দ্রপুত্র চলো এসো তুমি, আমরা দেবরাজ ও অন্যান্য দেবগণ যারা আছেন ওখানে তারা দেখার জন্য তোমার জন্য ওয়েট করে আছেন, আপনি আসুন। তো অর্জুন বলল তুমি আগে স্বর্গে যাও, আগে রথে ওঠো, আগে রথে ওঠো তুমি, আর সব এই যে চারিদিকে এই যে সমস্ত কিছু আছে এগুলো একটু স্থির হোক, এই যেই ঘোড়াগুলো আছে 10,000 ঘোড়া এরা একটু শান্ত হোক, তারপরে আমি উঠব। অর্জুন গঙ্গায় গেল, স্নান করলো, নিজেকে পবিত্র করলো, মন্ত্র জপ পিতৃতর্পণ করলো, করার পর হিমালয় শৈলরাজ হিমালয়ের স্তব করলো, করে নিজেকে একটা প্রিপারেশন নিয়ে, কারণ সে যাচ্ছে এমন একটা জায়গায়, আমার মনে হয় এই প্রিপারেশনটা এরপরে বোঝা যাবে যে কেন এই প্রিপারেশনটা আছে বা কেন থাকতে পারে, এটা আমার একটা ইন্টারপ্রিটেশন বলছি। ওকে। এই আশ্চর্য রথে উঠে এরা উঠে গেল এমন একটা জায়গায়, যে জায়গায় চন্দ্র সূর্য বা কোনো অগ্নির আলো নেই, মানে বলছে এরকম একটা স্পেস, যে স্পেসে আলো, হ্যাঁ, কোনো রকম আলোও নেই, কোনো রকম আলোও নেই, অগ্নিও নেই। হ্যাঁ, পৃথিবী থেকে আর একটুখানি পরেই বলছে, পৃথিবী থেকে যে সমস্ত মানে ছোট 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 নক্ষত্র দেখা যায়, এখানে দেখা যাচ্ছে সেই নক্ষত্রগুলো অনেক বড়, এবং আমাদের মাতলি বলছেন যে তুমি পৃথিবী থেকে যাদেরকে ছোট ছোট বিন্দু রূপে তারকা রূপে দেখেছো, সেই মানে পৃথিবীর সমস্ত পুণ্যবানরা এখানে এসে তারকা হয়ে আছেন। এবার এইটা শোনার পর, এটা তো স্পেসের ডেফিনেশন, মানে এটা দেখলে কি মহাকাশ, যেটাকে মহাকাশ, এটা দেখলে, এটা শুনলে কি মনে হয় যে এখান থেকে আরেকটা গ্যালাক্সিতে যাত্রা, যে যেখানে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যেখানে কোনো লাইট নেই, শুধুমাত্র টিমটিমে মানে কিছুটা আলো নক্ষত্রের আলো থেকে পাওয়া যাচ্ছে। ভিজুয়ালটা ভাব, এটা একটা ব্ল্যাঙ্ক মানে কালো স্পেসের মধ্যে দিয়ে কয়েকটা ছোট 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 জায়গায় কিছু জ্বলছে। এবার আমার মনে হয় ওই যেই মন্ত্র জপ পিতৃতর্পণ গঙ্গায় স্নান, এই ব্যাপারটা করা কেন দরকার ছিল, আমার মনে হয় স্পেসে যাওয়ার জন্য কিছু প্রিপারেশন দরকার, কারণ সে পৃথিবী থেকে স্পেসে যাচ্ছে, সে তো মানুষ হিসেবে জন্মেছে। হ্যাঁ, এরকমই আইডিয়াটা। তো সেখানে গিয়ে এবার তারপরে অমরাবতীতে মানে স্বর্গে, ইন্দ্রের শহরে ইন্দ্রের সবার সামনে আর কি, এবং সেখানে তো সাংঘাতিক ব্যাপার, নন্দন কানন রয়েছে, হ্যাঁ, অপ্সরারা সমস্ত ঘুরে বেড়াচ্ছেন ওখানে, এবং যেখানে সমস্ত পুণ্যাত্মারা, একমাত্র নাকি পুণ্যাত্মারাই দেখতে পান, সবার কাছে প্রতীয়মানই হয় না এমন একটা বলছে, সেটা যে যারা যে ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্র থেকে বিরত থাকে, মানে যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছি, বা যারা যজ্ঞ করে না, মিথ্যাচার করে, বেদের বিরুদ্ধে যারা, এবং যারা তীর্থ করেনি, যারা যজ্ঞে বাধা দান করে, এবং যারা এই সোমরস মদিরা পান ইত্যাদিতে সবসময় রয়েছে, যারা গুরুপত্নীর সাথে অসম্মান করে, এই সমস্ত মানুষের কাছে এটা ভিজিবল নয়, প্রতীয়মান নয়। মানে এটাকে যদি অনেকে লিখেছেন কমেন্টে যে এই পুরো ব্যাপারটা ইন্টারনাল জার্নির একটা বিষয়, এটার মধ্যে ফ্যান্টাসি মানে সায়েন্স ফিকশন খুঁজতে যাওয়াটা হয়তো ঠিক নয়। হ্যাঁ, হয়তো ঠিক হতে পারে যে পুরো ব্যাপারটা, এবং সেটা যদি হয় তাহলে পরে এরকম একটা সুন্দর জায়গায় তাদের যাওয়া সম্ভব নয়, যারা মনের দিক থেকে, যাদের মধ্যে এই পিউরিফিকেশনটা হয়নি, যাদের মধ্যে এই সমস্ত মিথ্যাচারগুলো রয়েছে। ভেরি এভিডেন্টলি একটা খুব পবিত্র জায়গা আর কি, মনের ভেতরের। কারেক্ট, মনের ভেতরের একটা এমন জায়গা, যে জায়গা অবধি পৌঁছতে গেলে এই মনের বাকি যে এইসব জিনিসপত্র, যেসব কাজকর্মর কথা বলছে, সেগুলো থেকে সরে গিয়ে ওই জায়গাটা অবধি পৌঁছানো যাবে। একদম। তো সেখানে উনি গেলেন,
এবং ধীরে ধীরে প্রবেশ করছেন এবং চতুর্দিকে সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে, মানুষ মানে ওই আর কি দেব দেবতা গন্ধর্বরা সমস্ত দাঁড়িয়ে রয়েছে এবং শঙ্খধ্বনি হচ্ছে, হ্যাঁ, তালবাদ্য বাজছে ওখানে, এবং সুরবিথি মানে দেবতাদের যে পথ, সেই পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছেন দিলীপ, তুম্বুরু, গান্ধর্ব, হাহা এবং হুহু, এরা সমস্ত ওখানে রয়েছেন। তারা গান গাওয়া শুরু করেছেন। এই পথ দিয়ে এগিয়ে এগিয়ে ধীরে ধীরে গিয়ে পৌঁছলেন, ইন্দ্র ওখানে দাঁড়িয়ে আছেন, একটা সাদা ছাতা, তার আবার গোল্ডেন, তার আবার মানে হাতলটা আবার সোনার, সেটার নিচে উনি দাঁড়িয়ে আছেন এবং দেখে ইন্দ্র বিরাট প্রীত। এবং এখানে যেই বর্ণনাটা হচ্ছে সেটাতে ইন্দ্র শুধুমাত্র এত বড় একজন বীর এসছে বলে তাই নয়, এটা কিন্তু একটা মানে যেহেতু অর্জুন আসলে তো ইন্দ্রেরই পুত্র, পিতা পুত্রের একটা ব্যাপার আছে, হ্যাঁ, এখানে কিন্তু ওই বাৎসল্যটা দেখা যাচ্ছে, যে তাকে আদর করছেন, তাকে বলছেন আমার সিংহাসনে তুমি বসো, কারেক্ট, এবং ওনার সিংহাসনে উনি এই যে ওখানে মস্তক ঘ্রাণ করার একটা ব্যাপার ছিল, ভালো তেল মাখতেন আর কি হয়তো, তো সেটা ঘ্রাণ ফান করে তারপরে বলছেন আমার সিংহাসনে বসো, তো সেখানে তার সিংহাসনে তাকে বসতে দিয়েছে। এই হলো। এবং এখানে একটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট, যেটা ওখানে আছে কিনা আমি জানি না, কিন্তু এখানের ভার্সন বা কালীপ্রসন্ন সিংহের ভার্সনে সেটা আছে যে এই সময় কিন্তু ঘৃতাচি, মেনকা, রম্ভা, উর্বশী এরা সব ওখানে নাচ, হ্যাঁ, বিরাট নৃত্য চলছে, হ্যাঁ, এর নাম পুরো সমস্ত তো রয়েছেই, নৃত্য, ঘৃতাচি, মেনকা, হ্যাঁ, পূর্বচিত্তি, স্বয়ংপ্রভা, উর্বশী, মিশ্রকেশী, সুন্দর সুন্দর নাম, গৌরী, বারুথিনী, গোপালী, সহজন্যা, কুম্ভায়নী, চিত্রসেন নামটা বলা দরকার, চিত্রসেন একটা ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করবে, চিত্রলেখা, মধুস্বরা, কি সুন্দর সুন্দর নাম, দারুণ। এনারা সমস্ত নৃত্যগীত উপস্থাপন করছেন, এবং যে নৃত্য হচ্ছে সেটার মধ্যে একটা বেশ সিডাকশন রয়েছে না, একটা কেউ তির্যক নয়নে ওসব করছেন আর কি, অপ্সরা তো এরা, তো এই সমস্ত হলো। অতঃপর তারপর তো শেষ হলো না, লোমশমণি এসে বললো না, লোমশমণি আরও পরে, আগে তো অস্ত্র পাবে। ও হ্যাঁ, ঠিক আছে, অস্ত্রপ্রাপ্তিটা তুমি বলো। আচ্ছা, ঠিক আছে। তো এ সমস্ত হওয়ার পরে পার্থকে তোর পাদ্য, আচমন্য এগুলো দিয়ে তাকে নেওয়া হলো। নেওয়ার পর তাকে সেই অস্ত্র, বজ্রাস্ত্র যেটাকে বলে, সেই বজ্রাস্ত্র দিলেন ইন্দ্র, এবং বললেন যে তুমি এখানে থাকো, তুমি চিন্তা করো না, জানি তোমার ভাইদের জন্য তোমার চিন্তা হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি এখানে 5 বছর থাকো। কারণ বিভিন্ন রকম, একটা হয়তো পিতাপুত্রের স্নেহের ব্যাপারটা তো আছেই, তার সাথে সাথে এই যে অস্ত্রটা দিলাম, অস্ত্র দিলে পরেই অস্ত্র শেখা হয়ে যায় না, তো ওটা ট্রেনিংয়ের ব্যাপার আছে, ওটা যে কেউ চালাতে পারবে না, তো স্কিল বিল্ডিং অ্যান্ড ট্রেনিংয়ের জন্যে তাকে বললেন যে তুমি প্রথমে এগুলো শেখো, কীভাবে এই অস্ত্র চালনা করতে হয়, এবং 5 বছর তুমি এখানেই থাকো। এবং সে শিখে গেল অর্জুন ধীরে 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 ধীরে, এমনি ধনুর্ধর মানুষ, বেশি দিন লাগেনি শিখতে নিশ্চয়ই। তারপরে ইন্দ্র বললেন একটা কাজ করো, এগুলো তোমার অস্ত্র শিক্ষা তো হয়ে গেছে, এবার তুমি নৃত্য এবং গীত শিক্ষা করো, এটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। সঙ্গীত শিক্ষা এবং নৃত্য শিক্ষা, সঙ্গীত শিক্ষা, নৃত্য শিক্ষা করো। এবং চিত্রসেনকে দায়িত্ব দিলেন যে একে তুমি একটু নৃত্যগীত শেখাও। এটা চিত্রসেন হলেন একজন গন্ধর্ব যিনি এই বিষয়ে পারদর্শী ছিলেন। বেশ হলো। এবার এখানে সেই গল্পটা আসছে যেটা উর্বশী এবং অর্জুনের একটা গল্প। এই এডিশনটাতে উনি লিখেছেন বিবেক দেব রয় যে অনেক এডিশনে উর্বশী এবং অর্জুনের এই গল্পটা রয়েছে, কিন্তু এই এডিশন থেকে ওটা বাদ দেওয়া হয়েছে কোনো কারণে। তো সেই গল্পটা যে কি আছে তোর ওখানে যদি থাকে তাহলে পরে আমরা সেই গল্পটাও শুনে নিই। আচ্ছা, এবং এই গল্পটা আছে বলতে এই গল্পটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে এই গল্পটার মধ্যে। গল্পটা খুব কন্ট্রোভার্সিয়াল গল্প, মানে যদি ওদিক থেকে দেখতে হয়। প্রথম কথা হলো, আমরা এর আগেও দেখেছি যে মহাভারতে কিন্তু মহিলাদের সেক্সুয়াল লিবারেশনটা ওয়াজ ভেরি স্ট্রং, এটা আমরা আগেও কথা বলেছি নিয়ে। এবং সেক্ষেত্রে এখানেও আরেকবার আমরা দেখতে পাই যে সেটা
খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। ঠিক। এবার কি হয় সেটা হলো, চিত্রসেন ওর সঙ্গীত শিক্ষা চলছে। ইন্দ্র একদিন চিত্রসেনের কাছে গিয়ে বলেন, শোনো, সবই তো শিখলো, কামকলা শেখাটাও দরকার, এটাও একটা ইম্পর্টেন্ট স্কিল টু লার্ন। তো ভাব কতটা ট্যাবুহীন একটা টেক্সট, কতটা ট্যাবু ছাড়া একটা টেক্সট, যেখানে বলছে যে কামকলা শেখা দরকার, কারণ এটা একটা লাইফ স্কিল। এটা হলো চিত্রসেন নিজেই ডিসাইড করলেন এবং বুঝলেন যে একমাত্র উর্বশী এই বিষয়টায় খুব পারদর্শিনী, এবং তিনি যদি অর্জুনের সঙ্গে মিলিত হন তাহলে অর্জুন সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো উর্বশীর কাছে গিয়ে চিত্রসেন বলেন, শোনো, আমি যেদিন ওই অর্জুন এলো সভায়, সেদিন আমি দেখেছি তুমি যে নাচছিলে, তোমার যে নৃত্য পরিবেশনা, তার দিকে বিমোহিত হয়ে অর্জুন তাকিয়েছিল। তো আমি শিওর যে অর্জুনের তোমাকে খুব পছন্দ, মানে ওইভাবে বলেইনি, আমি শিওর, বলেছে অর্জুনের তোমাকে খুব পছন্দ, আমি সেটা দেখেছি। তুমি অর্জুনের কাছে যাও, অর্জুন তোমাকে চায়। এবং উর্বশী সেখানে, মানে উর্বশী বলে, অর্জুনের সঙ্গে যদি মিলিত হতে পারি, আমি তো সেটাকে আমার রেসপেক্ট বলে মনে করবো, আমি তো সেটাকে আমার সম্মান বলে মনে করবো। তুমি যাও, চিত্রসেনকে বলো তুমি যাও, আমি অবশ্যই অর্জুনের সঙ্গে মিলিত হব। তো উর্বশী স্নান করে, এই ডেসক্রিপশনটা ইজ সো ডিরেক্ট এবং সো কি বলবো, সিডাকটিভ একটা ডিসক্রিপশন, যেটা ওখানে অনেক ডিটেলে দেওয়া আছে, আমি তোদের সেদিন পড়ছিলাম, যে ইট ইজ সো বিউটিফুলি রিটেন। যে বলছে উর্বশী স্নান করে মনোহর অলঙ্কার পরে খুব সুন্দর গন্ধ মাল্য, মানে গন্ধ পুষ্পের মালা তিনি ধারণ করলেন, এবং সন্ধ্যাকালে যখন চন্দ্রোদয় মানে প্রস্ফুটিত হলো, অর্জুনের ভবনের দিকে তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার আগে তিনি ঈষৎ মদ্যপান করলেন। তিনি ঈষৎই মদ্যপান করলেন যাতে তার ইনহিবিশনস কেটে যায়, ঠিক আছে। তার কোমল কঞ্চিত কেশ, দীর্ঘ কেশ পুষ্পমালায় ভূষিত করেছেন তিনি, মানে বোঝা গেল যে চুলের পেছনে সুন্দর ফুল টুল লাগিয়েছে। আর মানে এত সুন্দর লাগছে ওনাকে দেখতে, যেন মনে হচ্ছে যে চন্দ্রকেই ডাকছেন উনি, ওনার ফেসে এত একটা জ্যোতি বেরোচ্ছে। এখানে একটা অদ্ভুত কথা হচ্ছে, সেটা হলো চন্দন চর্চিত হার শোভিত স্তনোদয় তার স্টেপে স্টেপে আন্দোলিত হচ্ছে, এবং এটা কি সুন্দর করে লেখা হয়েছে। কিন্তু এটা তো কালিদাস যখন লিখেছেন তখনও তো কারেক্ট, এত সুন্দর করেই বর্ণনা করা হয়েছে, একটা ওমেন বিউটিকে বা তার শরীরকে এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে, যেটি মানে খুব সুন্দর লাগে আর কি, মানে এর মধ্যে কোনো অন্য কিছু খুঁজে পাওয়া যায় না। হলো অল্প মদ্যপান, কামাবেশ এবং বিলাস বিভ্রমের এই যে গন্ধ, এই যে ফুল, এইসব মিলিয়ে তিনি মানে দুর্দান্ত লাগছে, ওনাকে দারুণ লাগছে। তো দ্বারপালের সামনে তিনি গিয়ে পৌঁছান। উর্বশীর আগমন সংবাদ পেয়ে অর্জুন একটু চিন্তাই পড়ে, কি হলো, উর্বশী এখানে কেন? খুবই শঙ্কিত মন নিয়ে তিনি এগিয়ে আসেন এবং ওনাকে দেখে লজ্জায় চোখ আবৃত করে নেয়, কারণ ওনাকে সত্যিই খুবই সিডাক্ট্রেস একটা ব্যাপার লাগছে, ওনাকে দেখে সত্যি খুবই অন্যরকম লাগছে। তো চোখ আবৃত করে সসম্মানে বলে যে আমি মাথা নত করে অভিবাদন করছি, আপনার কি করতে হবে বলুন। উনি বলেন যে চিত্রসেন আমাকে যা বলেছে সেটা শোনো। বলে তোমাকে আনার জন্য যে তোমার আগমনের সময় ইন্দ্র যে একটা সভা করেছিল, চিত্রসেন আমাকে বলেছে তুমি আমার দিকে মানে মোহ নিয়ে তাকিয়েছিলে, এবং আমার মনে হয়, এবং চিত্রসেন বলেছেন তুমি আমার মানে প্রতি আকৃষ্ট, সেই কারণে আমি তোমার সঙ্গে মিলিত হতে এসেছি, এবং তুমিও একজন দারুণ পুরুষ, তো আমারও মনে হয়েছে। এবার চিত্রসেন আমাকে বলেছে মিলিত হতে, সেই কারণেই আমি তোমার সেবা করতে এসেছি। এবার এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছেন তোমার গুণ, এই কথাটা শোনার পর তোমার গুণের কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে আমিও কিন্তু
কামবানে জর্জরিত হয়েছি এবং যেই কারণে এত সেজেগুজে তোমার কাছে এসেছি। অর্জুন এবার একটা অদ্ভুত জিনিস করলো, লজ্জায় কান ঢেকে ফেলে বলল যে দেখুন, আপনার এই যে কথা, যেই কথা আপনি বলছেন, এটা না মানে এটা শোনাটাও আমার পক্ষে একটা বিরাট ধৃষ্টতা এবং পাপ। কুন্তী এবং শচীর ন্যায় আপনিও আমার গুরু পত্নী তুল্য। উর্বশী এখনো কিছু বলেনি, বলছে আপনি পুরুবংশের জননী। পুরুবংশের জননী কেন? পুরুরবার ঔরসে উর্বশীর গর্ভে আয়ু জন্মগ্রহণ করেন, যার পৌপত্র হলো পুরু। মানে উর্বশী অ্যাকচুয়ালি পুরুর মানে একদম অনেক আগের একটা তিন জেনারেশন আগের ওনার থেকেই সৃষ্টি। তো বলল আপনি গুরুর অপেক্ষাও গুরুতরা, না আপনি একটা অন্যই জায়গায় আমার চোখে। আর আপনাকে দেখেছিলাম আমি সেদিন কিন্তু এই কারণেই যে আপনি এমন একজন নারী যে আপনার যে তেজ, এবং আপনি যেহেতু আমার কাছে এত সম্মানীয়, ওই কারণে আপনাকে বিমুগ্ধ হয়ে আমি দেখছিলাম। এবার উর্বশী বললেন দেখো, মানে এইটা কিন্তু মানে তুমি যেটা বলছো সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। আমাকে তুমি কোনোভাবেই গুরুপত্নী মানতে পারো না, কোনো অপ্সরাদের এরকম কোনো নিয়ম হয় না যে আমি পুরুবংশের বলে তুমি আমাকে এইভাবে পুরুবংশের আমার থেকে সৃষ্ট বলে তুমি আমাকে পুরুবংশের মা বলতে পারো না। কোনো অপ্সরাদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু খাটে না। এবং পুরুবংশের পুত্র বা পৌত্র কেউ এলে তারা আমাদের সঙ্গে সহবাস করেন, আমার সঙ্গে সহবাস করেন। তো সুতরাং আমাদের ক্ষেত্রে ওই নিয়মটা খাটেই না। তুমি এটা ভুল বলছো। তুমি আমার বাঞ্ছা পূর্ণ করো, কারণ তুমিও জানো এটাই ধর্ম। একজন মহিলা যদি তার কামাবিষ্ট হয়ে কারো কাছ থেকে তার সঙ্গ চায়, তাহলে তোমাকে সেটা করতেই হবে, এটাই ধর্ম। অর্জুন বলে আমি আপনার পায়ে মাথা রেখে দিচ্ছি, আপনার যা ইচ্ছা তাই করুন। আপনি আমার মাতৃবৎ পূজনীয়া, আপনি আমার মায়ের মতো, আর আমি আপনার পুত্রের মতো রক্ষণীয় আর কি। আমাকে রক্ষা করা আপনারই কাজ, মানে সারেন্ডারই করে দেয়। উর্বশী প্রচণ্ড রেগে যায়। মানে এতক্ষণ অবধি একটা পয়েন্ট ছিল, বাট যখন বলে যায় আপনি আমার মায়ের মতো, কারণ একজন মহিলা তার অন্য একটা জায়গা থেকে একটা অভিলাষ নিয়ে এসছেন, সেখানে এই কথাটা শুনলে যে কোনো মহিলা বা যে কোনো পুরুষেরই একটা অদ্ভুত জিনিস হতে পারে। তো উনি বলেন যে আমি এই মুহূর্তে রেগে গিয়ে তোমাকে শাপ দিতে চাই। তুমি 1 বছর ক্লিব হয়ে থাকবে, মানে তোমার পুরুষত্ব তোমার কাছে থাকবে না। এবং এই 1 বছর তুমি সঙ্গীত নৃত্য যেভাবে করে লোকে, ওই রকমভাবে নর্তক হয়ে স্ত্রীদের মধ্যে বিচরণ করবে। তোমার পুরুষত্ব কেউ বুঝতেই পারবে না তুমি পুরুষ। এই বলে উর্বশী স্বগৃহে চলে যায়। এর মধ্যে তিনটে জিনিস আমার মনে হয়, মানে বাকি সাহিত্যগুণ ইত্যাদি তো যারা সেদিকে যাচ্ছে, মানে লিবারেল ব্যাপারটা ওটার দিকে যাচ্ছি না, কিন্তু তাছাড়া যে ধর দুটো আলাদা আলাদা জগতের কথা বলা হচ্ছে, তো এবার দুটো সমাজও ধরতে পারি আমরা। দুটো সমাজের ভ্যালু সিস্টেম আলাদা হতে পারে। এই সমাজের ভ্যালু সিস্টেম ওই সমাজে খাটে না। তুমি এটা ট্রান্সফারেন্স, এটা সম্ভব নয়। এটা করলে পরে ভুল হবে। তুমি যেই সমাজে যাচ্ছ তোমাকে সেই সমাজেরই নিয়ম মানতে হবে। কারণ ওই ইন্দ্রলোকে ওই মর্তের নিয়মটা খাটে না। হ্যাঁ, কারণ তুমি এই যুক্তি দিয়ে ওখানে করতে পারছো না। তিনি বলছেন তো অপ্সরাদের সঙ্গে এই নিয়ম নেই। মানে তুমি যেটাকে সত্যি বলে মানছো সেটা সত্যিই না আমাদের এখানে। হ্যাঁ, এটাই তো, যে এক সমাজের নিয়ম অন্য সমাজে তুমি জোর করে কাটাতে পারো না। এটা আমার মনে হয় যে একটা মেসেজ আমরা এখান থেকে নিতে পারি। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে এটা বারবার মহাভারতে এসছে, যে যদি নারী ইচ্ছা করেন তাকে অপমান করা যায় না। কারেক্ট। হ্যাঁ, সেটা একটা আছে। আর তৃতীয় আরেকটা মনে হয় যে শ্রাপ তো অনেক রকম দেওয়া যেত, এই শ্রাপটা দিলেন কেন? সেটার কারণ তো বোধহয়
আমার তো মনে হয় যে ওই যে একজন নর্তকের এবং নপুংসক মানে এখানে ওই থার্ড জেন্ডারের কথা বলা হচ্ছে, যে তুমি অন্তত একটু তো নারীর মতো হয়ে ভাবো, 1 বছর তো তোমাকে ভাবতে হবে, তোমাকে বুঝতে হবে যে নারীরও যন্ত্রণা আছে। তুমি পুরোপুরি তো নারী হয়ে যেতে পারবে না, কিন্তু একটু আমাদের দিকে এসো, তাহলে তুমি অন্তত যন্ত্রণাটা বুঝতে পারবে। এটাও বোধহয় কোথাও একটা, এটাকে এইভাবে ইন্টারপ্রেট করা যায়। আরেকটা জিনিসও এখান থেকে আমার মনে হয় যে ধর অর্জুন একজন পুরুষ হিসেবে স্বর্গে এসছে এবং অপ্সরা বলছেন, উর্বশী বলছেন যে তোমাদের নিয়ম খাটে না, তুমি যদি চাও তুমি আমার সঙ্গে সম্ভোগ করতে পারো এবং সেটা করো। সেখানে অর্জুন রেজিস্ট করে এবং তার একটা ফল পায় যেটা পরবর্তীতে কাজে লাগবে, তাই না? এবার এই রেজিস্ট্যান্সটা কিছু কিছু সময়, তার মানে রেজিস্ট্যান্স আমাদেরকে এমন কিছু ফল দিতে পারে, বা কিছু কিছু জিনিস, কিছু কিছু লোভের প্রতি আমাদের প্রত্যাহার এমন কিছু ফল আমাদের দিতে পারে যেটা হয়তো প্রাথমিকভাবে মনে হতে পারে সেটা আমাদের জন্য ঠিক নয়, বাট পরবর্তীতে হয়তো সেটাই কাজে লাগতেও পারে। এটাও একটা অন্যভাবে দেখা যেতে পারে জাস্ট। শিওর। এবার উর্বশী শাপ দিয়েছেন শুনে, কারণ এই পুরো বিষয়টা তো ইন্দ্র করিয়েছিলেন, চিত্রসেন তো ডিরেক্টলি বলেননি। রাইট, চিত্রসেন বলেছেন, বাট ইন্দ্রের আদেশেই বলেছেন। এবার ইন্দ্রর কাছে গিয়ে অর্জুন বলে যে এরকম হয়েছে ঘটনা। তো ইন্দ্র বলে যে শোনো, আজকে একটা অদ্ভুত জিনিস হলো, সেটা হলো তোমার জন্য কুন্তী আজ সুপুত্রবতী হলেন। মানে তুমি যে কাজটা করেছো সেই কাজটা একটা অত্যন্ত, মানে তোমার রেজিস্ট্যান্স পাওয়ার ক্ষমতাটা খুবই একটা সুগুণ বলে ইন্দ্র বলছেন, এবং সেই কারণে কুন্তী হলেন আজকে তুমি একজন সুপুত্র হিসেবে, কুন্তীর ছেলে হিসেবে তুমি নিজেকে এস্টাবলিশ করেছো। আর তুমি ধৈর্যে ঋষিগণকেও পরাজিত করেছো, কারণ উর্বশী এবং রম্ভা এবং মেনকার এরকম প্রচুর গল্প আছে যেখানে ঋষিরাও নিজেদেরকে সংযত রাখতে পারেননি, কারণ এনারা এতটাই সৌন্দর্য নিয়ে আসতেন। তবে এটা বলে যে এই অভিশাপটা তোমার কিন্তু কাজে লাগবে। এই অভিশাপটা যখন তুমি অজ্ঞাতবাসে 1 বছর তোমাকে থাকতে হবে, সেই 1 বছর তুমি নর্তক হয়ে থাকবে, আর সেই সময় তুমি ঠিক 1 বছর পরে আবার তুমি তোমার পুরুষত্ব ফিরে পাবে। অর্জুন নিশ্চিন্ত হয় এবং চিত্রসেন গন্ধর্বের সঙ্গে সুখেই স্বর্গবাস করতে থাকেন, আরও অনেক দিন থাকেন। এখানে একটা জিনিস লেখা আছে, এটা আমি জানি না ওখানে লেখা আছে কিনা। এখানে লিখেছে পাণ্ডুপুত্র অর্জুনের পবিত্র চরিত কথা যে নিত্য শোনে তার পাপজনক কাম ক্রিয়ায় প্রবৃত্তি হয় না। সে মত্ততা, দম্ভ, রাগ পরিহার করে স্বর্গলোকের সুখ ভোগ করে। তার মানে এখান থেকে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হলো যে অর্জুনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঠিক ছিল না। এটা যদি অর্জুন নিজেকে, উর্বশীর জায়গা থেকে উর্বশী ভুল নন, কারণ ওনার নিয়ম অনুযায়ী উনি ঠিকই বলছিলেন, কিন্তু অর্জুন যদি এটা করে ফেলতেন তাহলে তিনি ভুল করতেন। এই রেজিস্ট্যান্সটাকে ঠিক বলা হচ্ছে, মানে ভুল কাম ক্রীড়া বলা হচ্ছে, ইনসেস্ট বলা হচ্ছে। কারণ যেহেতু এই ব্যাপারগুলো আছে, তিনি মানে অর্জুনের চোখে যেহেতু ওই স্ট্রেচারে উর্বশীকে তিনি দেখেছেন, তো সেখানে পাপ হয়ে যেত। তো এইরকম এই ঘটনাটা শুনলে নাকি এরকম প্রচুর প্রলোভন আমাদের জীবনে আসতে পারে, সেটা শুধুমাত্র কাম দিয়েই নয় বা অন্যান্য বিষয়েও, এবং সেটা যদি আটকানো যায়, সেই রেজিস্ট্যান্সটা দেওয়া যায়, তার আগে অনেক দিন সুখে স্বর্গবাস করা যায়, মানে মেটাফরিক্যালি স্বর্গে থাকা যায়, ভালো থাকা যায় আর কি বেসিক্যালি। অবশ্যই না, ইনসেস্টুয়াস এগুলো তো মানে আছেই না, এটা তো অস্বীকার করার উপায় নেই। অদ্ভুতভাবে মানে উর্বশীও জাস্টিফাইড তার জায়গা থেকে, আবার অর্জুনও জাস্টিফাইড। অর্জুন জাস্টিফাইড এবং অর্জুন ঠিক, হ্যাঁ, এবং দুটো মানে দুদিক থেকেই দেখলে পরে কিছু বিভিন্ন রকম শিক্ষা আমাদের কাছে কিন্তু উঠে আসছে। কারেক্ট। বাবা কঠিন বিষয়টাই এত একটা মজার বিষয়। তো সেখান থেকে এবার লোমশ মহর্ষি এলেন ইন্দ্রলোকে।
লোমশ মহর্ষি এসে দেখেন, ওই আমরা আগেই বললাম যে ইন্দ্র তো অর্জুনকে তার সিংহাসনে বসতে দিয়েছেন, অপত্য স্নেহই দিয়েছেন। লোমশ মহর্ষি এসে বলছেন এটা কেমন হলো? একজন ক্ষত্রিয় মর্তলোকের সে ইন্দ্রের আসনে বসে গেল, এটা কি? আমি তো ব্যাপারটা ঠিক ভালোভাবে দেখছি না। তো সে সময় আমাদের ইন্দ্র এসে বললেন যে আপনি যেই গ্রাউন্ডে অবজেকশন দিচ্ছেন সে গ্রাউন্ডটা ঠিক, কিন্তু অবজেকশন ওভার রুলড। কারণ হচ্ছে এই যাকে দেখছেন এ সামান্য মানুষ নয়, এ আদতে আমারই পুত্র, এ আদতে আমারই পুত্র, কুন্তিজাত। এবং শুধু তাই নয়, ধনঞ্জয়, পার্থ এবং ঋষিকেশ মানে কৃষ্ণ, এরা আগে নর এবং নারায়ণ নামে এরা বদ্রীতে এরাই ছিলেন ঋষি, এরাই ছিলেন। এই রেফারেন্সটা আমি কিন্তু আগেও পেয়েছি, এটা আগেও পেয়েছি। আরেকটা জিনিসও তোকে বলে দিই, এখানে আরেকটা জিনিসও অ্যাড করার আছে, সেটা হলো ইন্দ্রর যে আসনটা, সেটা কিন্তু ব্যক্তি ইন্দ্রের আসন নয়, ইটস এ পোস্ট, মানে স্বর্গের সিংহাসন ওটা। ইন্দ্র কিন্তু বদলাতে থাকে, অনেক ইন্দ্রের কথা আমরা মহাভারতেই পেয়েছি। হ্যাঁ, যাই হোক, এবার যেখানে ছিলাম তো নর এবং নারায়ণের মতো এরা কিন্তু এই বদ্রীর এখানে, মানে যেখানে গঙ্গার উৎস, সেখানে এদের আশ্রম ছিল। তো এরা সাধারণ মানুষ কিন্তু নয় প্রথমত। দ্বিতীয়ত তো বলছে যে নিবাত কবচ বলে এই তোমার অসুর কুল কিছু রয়েছে, তারা কি এরা আশীর্বাদ পেয়ে আমাদের পুরো দেবতা সম্প্রদায়কে মানে শেষ করে দিতে চাইছে, এবং তাদের প্রচুর দানব লেভেলে তারা আর কি শেষ করে দেবে। এদের সাথে লড়াই করবার জন্যে আমার প্রয়োজন অর্জুনকে। তো এদের ভাইয়েরা, বাকি 4 ভাই এবং স্ত্রী, এরা রয়েছে কাম্যক বনে। আপনি ওখানে যান, ওখানে গিয়ে যুধিষ্ঠিরকে বলুন যে চিন্তার কিছু নেই, হ্যাঁ, ওর কোনো অনিষ্ট কিছু হয়নি, ইন্দ্রলোকে ভালোভাবেই 5 বছর আছে, এবং তো তারাও নিশ্চিন্ত হবে। কারণ অর্জুনও তো বারবার এটা নিয়ে নিশ্চয়ই মানে বলছেন যে আরে ওদের তো এতদিনের কথা বলে আসিনি, তো কি করা যায়। তো আপনি এটা যান, গিয়ে যুধিষ্ঠিরকে বলুন। আর একে আমার নিবাত কবচদের জন্য দরকার, কারণ বলছেন যে ওই যেভাবে কপিল মুনি ধ্বংস করেছিলেন সাগরের কত ছেলে, প্রায় 60,000 পুত্রকে, সে হয়েছিল এক অদ্ভুত একটা গল্প যে সাগর যে মুনি, তিনি তার 60,000 পুত্র, তারা যজ্ঞ করছিলেন, মানে যজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ইন্দ্র সেখান থেকে তাদের যজ্ঞের ঘোড়াটা চুরি করে নিয়ে চলে যায়। এবার এই 60,000 ছেলে খুঁজতে বেরিয়েছে এবং পাতালে খুঁজতে বেরিয়েছে। পাতালে মানে পাতাল লোকে, পাতাল লোকটাও ইম্পর্ট্যান্ট, যে পাতাল লোকেরও এখানে ডেফিনেশন দিচ্ছে যে শুধুমাত্র পাতাল যেটা, সেটা শুধুমাত্র পাতাল লোক নয়, সেখানে স্টেজ আছে, অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল এবং তারপর পাতাল, মানে পাতালটা একদম নিচে। তো রসাতল লেভেলে গিয়ে তখন এরা কপিল মুনিকে, ওদের মনে হয় যে কপিল মুনি চুরি করেছে। কে চুরি করেছে তো জানে না, কপিল মুনিকে দোষারোপ করে। তখন কপিল মুনি ভস্মীভূত করে দেন এই 60,000 ছেলেকে। তো এই অর্জুনও এই কাজটা, মানে ওরকম একটা ব্যাপার হয়েছে অর্জুনের মধ্যে। তো একে ওই কপিল মুনির মতো একটা শক্তি তৈরি হবে, আছে এর মধ্যে, সে এই নিবাত কবচদেরকে ধ্বংস করতে পারবে। আমাদের দেবতাদের বাঁচানোর জন্য অর্জুনকে আমি এখানে রেখে দিচ্ছি, আপনি যান, আপনি গিয়ে একে যুধিষ্ঠিরকে বলুন, আর বলুন যে শুধু অস্ত্র শিক্ষাই করেনি, এ কিন্তু স্বর্গীয় নৃত্য, স্বর্গীয় সঙ্গীত, এ সমস্ততেও এ হয়ে গেছে, পারদর্শী হয়ে গেছে। এই তো লোমশ মহর্ষি ওখানে রওনা দেন আর কি। তারপরে কি বলো তো বলের আপরে এখানে ওই তোর ক্রিটিক্যাল ভার্সনটাতে এটা আছে, এই পার্টটা আমার মনে হয় কালীপ্রসন্ন সিংহের মহাভারতেও আছে, যে এরপরে একটা ধৃতরাষ্ট্র আর সঞ্জয়ের মধ্যে একটা কথোপকথন আছে, এবং সেটা খুবই একটু
রিপিটেটিভ এটাতেও আছে, এটাতে নেই, মানে রাজশেখর বসুটাতে নেই। বাট লোমসমুনি ওখানে গিয়েও যুধিষ্ঠিরদের কিন্তু বলেছেন যে ঠিক আছে, এটা কিন্তু এটাতে আবার কালীপ্রসন্ন সিংহের মহাভারতে আছে। তো উনি গিয়ে বললেন যে সব ঠিক আছে, চিন্তা করো না বলে উনি চলে গেলেন। আর ওদিকে ধৃতরাষ্ট্র আর সঞ্জয়ের যে ব্যাপারটা, সেটা হলো ধৃতরাষ্ট্র এই যে অর্জুনের এইসব ব্যাপার, এই স্বর্গে গিয়ে ও অস্ত্র পাচ্ছে, ও পশুপাতাস্ত্র পেয়েছে, এইসব খবর কিন্তু পাওয়া গেছে। এইটাতে ধৃতরাষ্ট্র হয়েছেন চিন্তিত হয়ে সঞ্জয়কে বলেছেন, সঞ্জয় আমাকে বলো যে কি অবস্থা। এবং তারপর নিজেই বুঝেছেন যে আমার ছেলেদের কিন্তু আর উপায় নেই। এবং বলছেন এই দুর্যোধন তার পাপ কর্ম যেটা সে করেছে তার ফল সে ভোগ করবে, এই বংশ ধ্বংস হয়ে যাবে, ভারতের পক্ষে খুব খারাপ দিন আসতে চলেছে আমি বুঝতে পারছি। আর আমি অন্ধ বলে মনে করে যে আমার বোধহয় মানে বুদ্ধি এবং এগুলোও বোধহয় নেই। হ্যাঁ, সে জানে না যে সে কি ভুল করে ফেলেছে। আর এই কর্ণের তো কোনো মানে ঘৃণী বলেছে, ঘৃণী মানে ঘৃণার যোগ্য আর কি। বলে সে এরকম বাক্য ওখানে ব্যবহার করেছে ইয়ের জন্য, দ্রৌপদীর জন্যে। ভাবা যায় দুর্যোধন তার উড়ু দেখিয়েছেন, এইসব জিনিস তো সহজে কেউ মেনে নেবে না। ভীম আছে ওদের সাথে, ভীমের কথা বলছে, ভীম আছে ওদের সাথে, ভীম তখনই মেরে ফেলতে পারতো। এবং ভীম আর অর্জুন মিলে কিন্তু মেরে ফেলবে সবাইকে, এটা কিন্তু শিওর। এটা শিওর অর্জুন আছে এবং বাসুদেব রয়েছেন তাদের সাথে, এত বড় একটা সাপোর্ট রয়েছে। ধৃষ্টদ্যুম্ন রয়েছেন, বৃষ্ণিরা রয়েছে, নকুল সহদেবের নামও আলাদা করে বলে যে নকুল সহদেবও কিন্তু সাংঘাতিক। এই কথাটা অনেকটা আগেও যেরকম উনি চিন্তা প্রকাশ করেছেন তার কাছাকাছি, একদমই এই কথাটা একদমই তার কাছাকাছি। মানে উনি এখন আর কিছু করার নেই, আমার কিছু করার নেই। দুর্যোধন যেটা করে ফেলেছে সেটার থেকে তার মুক্তি তো নেই। এবং তিনি শোক পালনই করছেন আর কি। হ্যাঁ, যে আর কিছু করার নেই, আমাদের খুব বাজে দিকে নিয়ে যাচ্ছে। এটাই মোটামুটি বেসিক। এটার মধ্যে থেকে বিরাট কিছু পাওয়ার নেই, এটার মধ্যে থেকে আর কিছু বিরাট পাওয়ার নেই। তার চেয়ে এই নল উপাখ্যান পর্ব যেটা শুরু হয়, নল উপাখ্যানের আগে একটুখানি আমি বলি যে ওই আরেকটা ব্যাপার আছে যে ওই সময় ওনারা কি করছিলেন এটাও জিজ্ঞেস করে। জন্মেজয় জিজ্ঞেস করেন যে আচ্ছা এদিকের গল্প তো শুনছি, যুধিষ্ঠিররা তখন কি করছিলেন বনে। তো সেটার বর্ণনার মধ্যে কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। বর্ণনাতেই কথোপকথনের আগে, হ্যাঁ আগে যখন বৈশম্পায়ন বলছেন জন্মেজয়কে যে কি করছে যুধিষ্ঠিররা ওখানে, বলছে যে যা বনে পাওয়া যেত সেই ফলমূল এবং হরিণের মাংস খেয়েই ওরা ছিলেন ওখানে। এবং যা যা শিকার করা যায়, হরিণ এবং অন্যান্য যা যা শিকার করা যায় তার মাংস ওনারা খেতেন। এবং শুধু নিজেরা খেতেন না, ব্রাহ্মণদেরও দিতেন। তো এত যে ব্রাহ্মণ পরিবেষ্টিত হয়ে তারা ছিলেন ওখানে, যারা যুধিষ্ঠিরের জন্যই, ওই আগেই বলেছি আমরা যে ওইখানে বলেছি আমরা থাকবো এখানে, হ্যাঁ, তাদেরকেও রেঁধে খাওয়াতেন দ্রৌপদী, যে দ্রৌপদীর রান্নাঘর আর কি। মানে ওটা পরেও আছে কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে যে দ্রৌপদী সবাইকে রেঁধে খাওয়াতেন, প্রথমে নিজের 4 স্বামী এবং তারপরে এই সকল ব্রাহ্মণকে, তারপর উনি যা বাঁচত মায়ের মতো তার সেটা উনি খেতেন। আমার একটু বলতে এই জন্যে মনে হলো এখানে যে এই যে বারবার হচ্ছে না যে মাংস খাওয়া, নিরামিষ ভোজন, আমিষ ভোজন নিয়ে, তো এটা তো রয়েছেই এখানে যে হ্যাঁ ওনারা যা যা শিকার, এবং এটারও ইতিহাসেও পাওয়া যায় যে শিকার যা যা করা যায় সেগুলোকে সব খাওয়া হতো। তো এই হলো। এরপর তো চলে গেল এরপরে চলে গেল, হ্যাঁ এরপর চলে যাই আমরা সোজা ওখানে। বল। কাম্যক বনে দ্রৌপদীর সঙ্গে দুঃখিত মনে সবাই পাণ্ডবরা বসে আছে। যথারীতি ভীম কিন্তু এর আগের দিন কোনো রেজলিউশন পায়নি। মানে এর আগেও যে প্রশ্ন করেছে যুধিষ্ঠিরকে, রেজলিউশন পায়নি। তো সে তখন বলছে যে মহারাজ আমাদের কিন্তু পৌরুষ আছে। ওকে তো এজেন্ডা থেকে নড়ছে না, একদম সেম বলছে। বলবানদের যদি আমরা একসাথে ডাকি
তাদের বল যদি আমাদের সঙ্গে মিলে যায় তাহলে আমাদের কিন্তু বিরাট বল তৈরি হতে পারে, এটা তো আপনি বিশ্বাস করেন। বলছে আরেকটা ব্যাপার হলো আপনার ওই দুধ দোষটার জন্য, এখানে ডাইরেক্টলি বলছি, দুধ দোষটার জন্য সকলের একটা অসুবিধায় ফেললেন আপনি, এনে এখানে পড়ে কোথায় রাজ্য শাসন করব, ক্ষত্রিয়ের ধর্ম পালন করব না, তা বনবাস করছে। এটা কি হচ্ছে কি? বলে আমরা অর্জুনকে ফিরিয়ে নিয়ে আসি, আর শ্রীকৃষ্ণকে বলি ওই সেম কথাই বলে প্রায়, শ্রীকৃষ্ণকে বলি 13 বছর 12 বছর অত কিছু ভাবতে হবে না, তার আগেই মেরে ফেলবো ওদের আমরা। আর বলছে যে শত্রুরা দূর হলে আপনি বন থেকে মানে ফিরে যাবেন, তাহলে আপনার সব দোষ হবে, তাহলে আপনার মানে শত্রুরা শেষ হবে, আপনি বন থেকে ফিরে যাবেন। এর আগে একটা ইন্টারেস্টিং কথা বলেছে যুধিষ্ঠির যে না আমি কথা দিয়েছি যে আমি 12 বছর বনে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীম বলছে বেশ, তবে আমরা এখন সবাই একত্র হই, আমরা গিয়ে ওদেরকে মেরে আসি, হ্যাঁ হ্যাঁ, মেরে টেরে ফেলি, আমাদের রিভেঞ্জ কমপ্লিট হোক, তারপরে ফিরে এসে না হয় বাকি যেটুকু সময় আছে ওইটুকু সময় আপনি বনে কাটিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার কথাও থাকলো আর আমাদের প্রতিশোধও পালন হলো। তারপর বলেছে যে সেটা এখানে বলেছে যে তারপরে যদি আপনি ফিরে যান, শত্রুরা সব শেষ হয়ে গেল, আপনি ফিরে গেলেন, তখন আপনার দোষ হবে না। আপনি যে বলছেন দোষ হবে, দোষ হবে না। আর বলছে যে তারপর আমরা অনেক যজ্ঞ করব, সব পাপ ধুয়ে যাবে। ভীমের কিন্তু আমার মানে এত স্ট্রেট ফরওয়ার্ড কথা না, হেভি লাগে আমার। হ্যাঁ, বলছে যে তারপর প্রচুর যজ্ঞ করে সব পাপ ধুয়ে নেবো, কিন্তু এখন যেটা বলছি আমি শুনুন, তাহলে এই মুহূর্তে গিয়ে ওগুলোকে মেরে আসি। এটাও অর্জুনকে ফিরিয়ে আনতে হবে, এটাও অর্জুনের কাছে কিছু অস্ত্রও আছে। তো যাই হোক, এবার বলে তারপর বলছে সব পাপ ফাপ মুক্ত হয়ে যাবে, তারপর ফাইনালি আমরা সবাই মিলে স্বর্গে যাব। এটা প্ল্যানটা, হাউ ইজ দিস প্ল্যান সাউন্ডিং? এটা হলো বলেছে। আবার আবার ইয়েও নিয়েছে, একটা লুপহোল বের করেছে বেদে, বলে বেদে তো বলেছে যে ক্যালামিটি মানে যখন একটা অসুবিধার তৈরি হয়, হ্যাঁ বিপদ সংকুল মানে ক্যালামিটি ডিজাস্টার, তখন একদিন এক বছরের সমান মনে হয়। আমি বলি না এক একটা ঘন্টা যাচ্ছে মনে, এক একটা মিনিট যাচ্ছে মানে এক একটা ঘন্টা পার। একদম একদম, বলতে আমরা তো সেরকম অবস্থার মধ্যে রয়েছি, আমাদের তো এক একটা দিন এক একটা বছরের সমান মনে হচ্ছে, এবং বেদে এটা অনুমতি দিয়েছে, তাহলে হয়ে গেছে তো 5 বছরের কাছাকাছি, বহু আমাদের 13 বছর বাঁচা শেষ একদম। আর বলে যে আরেকটা বলে যে সঠতা যে করেছে তার এগেনস্টে সঠতা প্রয়োগ করাতে কোনো ভুল নেই, ওরাও তো আমাদের সঠতা করেই, এটা ভীমের নিজস্ব লজিক। হ্যাঁ হ্যাঁ, নিজস্ব একটা লজিক বানিয়েছে যে যে আমাকে ঠকিয়েছে আমি তাকে ঠকাতেই পারি, এরকম একটা। এবং তারপর বলেছে বেদ নিয়ে এই কথাটা, যে বেদে আছে 12 দিন 12 বছর। তো বলছে যদি বাইচান্স, যখন দুর্যোধনের চর কিন্তু সর্বত্র আছে, ও কিন্তু রাজা, ওর কাছে ওই ক্ষমতাও আছে, এবং অজ্ঞাতবাসে আমাদের সন্ধানও পাবেই, আবার বনবাসে পাঠাবে। আর বলছে যদি ধরেন অজ্ঞাতবাস থেকে উত্তীর্ণ হইও, হয়ে গেল অজ্ঞাতবাস শেষ হয়ে গেল আমাদের, আমরা ফাইনালি গিয়ে পৌঁছলাম, আমাদের রাজ্য ফিরিয়ে দিল, তারপর যদি আপনাকে আবার দুধ খেলতে থাকে আপনি তো আবার চলে যাবেন। কি লজিক দিয়েছে বলতো? বলছে আবার দুধ খেলতে থাকবে, আবার চলে যাবেন, আবার আমাদের 14 বছরের বনবাস। ও কোনো রিজলভ পাচ্ছে না, আনএন্ডিং লুপ একটা। এই ভদ্রলোক ধর্মের করে আনএন্ডিং লুপ ক্রিয়েট করে রেখেছে। বলছে আপনি তো পারেনও না, আপনি নিপুণও না, দুধ খেলাটা আপনি খেলতেও পারেন না, গিয়ে হারবেন, আর দুধ খেলার সময় আপনার কিছু মাথা থাকবেন, আপনি আবার সব কিছু দাওপে লাগিয়ে দেবেন, তারপরে আবার আমি তো কথা দিয়েছি 12 বছর, হ্যাঁ তারপর আবার 12 বছর, এই করলে তো হবে না। এবার বলছে কিছু না, 12 বছর উত্তীর্ণ হলে অর্জুনকে নিয়ে এসে তুমি নিশ্চয়ই দুর্যোধনকে বধ করবে, এই নিয়ে কোনো সন্দেহ আমার নেই, কিন্তু তুমি বলছো সময় এসছে, আমি কিন্তু বলছি সময় এখনো আসেনি। আর ওই সঠতা না করেও কিন্তু শত্রুবধ করা যায়। যুধিষ্ঠিরের কথা, হ্যাঁ এটা যুধিষ্ঠির করা কথা, যুধিষ্ঠির তো এইসব সঠতা ফটতা এসবের মধ্যে নেই না। তেমন সময় মহর্ষি বৃহদস্য সেখানে এলেন। তিনি কি বললেন? বৃহদস্য এলেন, প্রথমে তো তাকে মধুপর্ক দেওয়া হলো, মধুপর্ক দিয়ে তাকে আপ্যায়ন করা হলো, এবং তাকে পুরো ঘটনাটা ছোট করে বলা হলো যে এই হচ্ছে অবস্থা, দুধ ক্রীড়া আমাদের সমস্ত নিয়ে নেওয়া হয়েছে, এবং আমরা এই বনে এইভাবে আছি এখন। তো যুধিষ্ঠির এবারে বিলাপই করলেন ওনার সামনে, যে
এত বড় দুঃখ কি কেউ পেয়েছে আজ পর্যন্ত, যে রাজসূয় যজ্ঞ জিতেছে, যার এত বৈভব, এত ঐশ্বর্য, হ্যাঁ, যার এরকম বীরত্বেরও কাহিনী রয়েছে ভাইদের সাথে, তাদের এইরকম একটা দুধ ক্রীড়ার ফলে গিয়ে তাদেরকে এরকম একটা অবস্থার মধ্যে পড়তে হলো, তার ওয়াইফকে এইভাবে অপমান করা হলো। আর অর্জুন নেই এই মুহূর্তে, অর্জুনের বিরহে আমি পাগল হয়ে যাচ্ছি, আরো দুঃখ। তো আমার তো মনে হয় না এত দুঃখ পৃথিবীর ইতিহাসে কেউ পেয়েছে বলে, কোনো রাজা পেয়েছে বলে। বৃহদর্শ তখন বললেন যে না, তুমি কি শুনতে চাও, শুনতে কি চাও তুমি যে একটা তোমার থেকেও বেশি দুঃখ পেয়েছেন এমন ইতিহাসে নজির আছে রাজা, তুমি কি জানতে চাও, শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত গল্পটা কি? এর পরের দিনের এপিসোডে জানবো নল দময়ন্তীর গল্প। নল দময়ন্তীর গল্প আমরা কিছু ক্ষেত্রে, আমি তো ছোটবেলায় পড়েছি, অমর চিত্রকথাতে পড়েছিলাম, কিন্তু খুব যে কমন স্টোরি, খুব যে অনেক মানুষ জানে বোধহয় তা নয়। এবং এটা যে মহাভারতের এত একটা মানে এমবেডেড স্টোরি, এটাও কেউ জানে না। তো মানে খুব কেউ জানে না বলাটা খুবই বাজে কথা হলো, কেউ হয়তো বেশিরভাগ লোক জানে না, আমিও জানতাম না প্রথমে, যেটা মহাভারতের এত একটা এমবেডেড গল্প। তো যাই হোক, সেই গল্পটা শুনবো। সেই গল্পটা খুবই ইন্টারেস্টিং। সেটা একটা প্রেমের গল্প, অ্যাট দ্য সেম টাইম সেটা একটা স্যাক্রিফাইসের গল্প, সেটা একটা, তার মধ্যে ড্রামা আছে, তার মধ্যে অনেক কিছু আছে গল্পটার মধ্যে। তো সেই গল্পটায় আমরা ঢুকবো নেক্সট এপিসোডে। রাজা নল, তার একটা টিজার দিয়ে রাখি। দুজন মানুষ এই পৃথিবীতে এক্সিস্ট করছে যারা দুজনেই অত্যন্ত সুদর্শন। একজনের নাম রাজা নল, যিনি নিষদ রাজ। আরেকজনের নাম রাজকন্যা দময়ন্তী, তিনি বিদর্ভের রাজকন্যা। এই দুজন একে অপরের ব্যাপারে শুধু শুনে একে অপরের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। কিভাবে, সেটা আমরা জানবো নেক্সট এপিসোডে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি, আরেকবার বলে দিই, spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is correct. Tada.